আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে সারাদিন হচ্ছে ৭ তারিখ ৫ মাস ২০২৬। একজনে বলেছে, স্যার আপনি আমাদেরকে বোর্ডে ক্লাস করাবেন। মানে কোন বোর্ডে? আমার কাছে আসলে মানে কি নেই, যে বলে কি হোয়াইট বোর্ড বা স্মার্ট বোর্ড। হোয়াইট বোর্ড আছে পাশে। তারপর এখন Zoom থেকে কিন্তু আমি কি করতে পারি না। মোবাইল দিয়ে চালাইতে হবে তো। ভালো একটা মোবাইল দরকার। তো এইখানে আমি বোর্ড দিয়ে মানে হচ্ছে আমি প্রয়োজনে তোমরা যেহেতু বলেছো, আজকে আমি স্ক্রিন শেয়ার করে এক্সট্রা নতুন কাগজে বা নতুন একটা পেজ নিয়ে হোয়াইট বোর্ডের মধ্যে তাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। ওকে, ঠিক আছে? আইডি নাম্বার সাইট বলেছে বোর্ড নিয়ে করাতেন। ঠিক আছে, ইনশাআল্লাহ বোর্ড খুব শীঘ্রই নিয়ে ফেলবো। একটু দোয়া করবে তোমরা। হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে না? মানে আমি এখন যে বোঝাই সেগুলো কি বোঝা যায় না? আইডি নাম্বার 16 না বোঝা গেলে বলো, প্রয়োজনে আমি এক্সট্রা একটা পেজ নিয়ে মানে প্রয়োজনে সেখানে লিখে লিখে বোঝাবো। ঠিক আছে, আমাকে জানাবা তোমাদের যদি বুঝতে সমস্যা হয়। যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাবা। আমি প্রয়োজনে এরকম একটা সাদা পেজ নিয়ে বা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে তোমাদেরকে একটা একটা বোঝাবো, সমস্যা নাই। আমাকে জানাবা। ঠিক আছে, সমস্যা নাই। যদি না বোঝো, আমি তো চেষ্টা করছি। মানে এখানে কঠিন কিছু নাই। আমি এখন যে জিনিসগুলা পড়াচ্ছি মূলত, এখানে আহামরি অনেক কঠিন এমন কিচ্ছু নাই। আর যদি না বোঝো আমাকে বলবা, আমি এরকম একটা সাদা পেজ এনে প্রয়োজন লিখে লিখে বোঝাবো। সমস্যা নেই, ইনশাআল্লাহ। বোর্ড নিয়ে নেব। আসলে একটা স্মার্ট বোর্ড, এখন তো সকল শিক্ষার্থীরা স্মার্ট বোর্ড দিয়ে ক্লাস করতে অভ্যস্ত। বুঝছো, আমরা যখন পড়াশোনা করেছি তখন ব্ল্যাকবোর্ড আর কি ছিল, ওই যে চক ছিল। এখন হোয়াইট বোর্ড এবং মার্কার আসছে। এখন হোয়াইট বোর্ড এবং মার্কার থেকে চলে গেছে স্মার্ট বোর্ডে, বুঝছো? তো একটা স্মার্ট বোর্ডের দাম হচ্ছে টোটালি ৩.৫ লক্ষ টাকা। তো আমার পকেটে ৩.৫ টাকাও নাই। ৩.৫ লক্ষ টাকা কোথায় পায় বলো? ঠিক আছে, ঠিক আছে, যাও। আচ্ছা, আমার পিছনে কে? আপনার পেছনে কে? আমার পিছনে? আচ্ছা, ঠিক আছে, হয়তো আমার ছেলে আসছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়াতে চলে যাই। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারতেছো। আর যদি কোথাও কারো কোনো সমস্যা হয়, দয়া করে আমাকে জানাবা। আমি সাথে সাথে সেটা বোর্ডের মতো করে একটা সাদা পেজ নিয়ে লিখে লিখে বোঝাবো। ওকে, ঠিক আছে। আইডি নাম্বার সাথে স্যার, থ্যাঙ্কস আনসার দেওয়ার জন্য। আনসার দিব না কেন? আরে তোমরা টাকা দিয়ে পড়তে পারছো না? টাকা ছাড়া কি পড়াচ্ছে তোমাদের? এখন তো তোমাদের টাকা নিয়ে তোমাদের পড়াচ্ছি, তাই না? তোমাদের প্রশ্ন উত্তর দিব না কেন? ঠিক আছে, দেখো তাইলে। আচ্ছা, তাহলে আমি আগে আমাদের আজকে আমরা আলোচনা করব কি সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স কিন্তু বিশদ আকারে বিভিন্ন প্রকারের অনেক কিছু আছে। তো আমি তোমাদেরকে নোট এখানে যুক্ত করেছি। অনেক কিছু পড়া আছে। তো আমরা এখানে আজকে যতটুকু পারবো ততটুকু আলোচনা করব। আর সাথে সাথে আমি একটা জিনিস চেষ্টা করব তোমাদেরকে বাক্যগুলো চেঞ্জ করে দেখার জন্য। মানে কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে না করতে হবে, মানে কনভার্সন অফ সেন্টেন্স। হ্যাঁ, এটাগুলা দেখাবো। তবে নিজের ভাষায় আগে একটু বলে দিই সেন্টেন্স জিনিসটা কি, সেটা একটু নিজের ভাষায় বলি। মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠছো। সকালে ঘুম থেকে উঠে তুমি বলছো যে আমি ব্রাশ করব, আমি পরিষ্কার হব বা আমি ব্রাশ করব। আমি ব্রাশ করব, সেটা কোন সেন্টেন্স? এফার্মেটিভ। হ্যাঁ, আমরা বলছি আমি ব্রাশ করব না, এটা হচ্ছে নেগেটিভ। মানে সেন্টেন্স হচ্ছে কাকে বলে জানো? কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে, তখন আমরা তাকে সেন্টেন্স বা বাংলাতে বাক্য বলতে পারি। ঠিক আছে। এখন বাক্য বলতে কোনগুলাকে বুঝি? আমার কথা বুঝে বা আমার যে শব্দগুলা বলছি, তুমি যদি সেগুলা তুমি আমার কথা বলার ভাবার্থটা বুঝতে পারো, তাহলে তুমি সেন্টেন্স বলতে পারো। ঠিক আছে? যেমন অনেকে বলে, মানে এরকম বোবারা যে ওদের ভাষায় কথা বলে, সেগুলো তুমি বুঝতে পারতেছ, তাহলে সেটাও একটা এক ধরনের বাক্য। সে তার বোঝার ধরন যেভাবে, তার সেভাবেই তুমি বুঝতে পারো, সেটা আমি বাক্য বলতে পারি। ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, যেমন সকালে ঘুম থেকে উঠলাম, আমি স্কুলে যাব। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ দুই প্রকার। ঠিক আছে?
শোনা যায় না। ও মাই গড, আবার শোনা যায় না বলে। আপনার সাউন্ড ঠিক করেন, যারা বলছেন শোনা যায় না আপনাদের সাউন্ড ঠিক করেন। আমি আমার দেখতেছি যে স্পষ্ট আমার সাউন্ডটা শোনা যায়। ঠিক আছে, স্পষ্ট আমি আমার সাউন্ডটা যে শোনা যাচ্ছে সেটা আমি দেখতেছি। রুফাইদা বলছে সাউন্ড শোনা যায় না। আপনি হেডফোন লাগান। দেখো, ওকে, এবার পরবর্তী যাচ্ছে। তো বলতে চাচ্ছি আমরা সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অ্যাসার্টিভ, আর একটা হচ্ছে কি স্যার আমাকে রিঅ্যারেঞ্জ আনসার সিট দিয়েন। আচ্ছা দিব সবাইকে, আমি তো দিয়ে আছি। যারা প্রথম প্রথম যুক্ত হয়ে আছে তোমাদের বোর্ড বইয়ে 1 থেকে 10 অধ্যায় পর্যন্ত সবকিছু দিয়ে আছে। মায়ান গত ক্লাসও বলেছিল সাউন্ড বাড়ান স্যার, আমার সাউন্ডের যতটুকু লিমিট ছিল সেটা শেষ। ঠিক আছে, আমার সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে। সবাই বলছে আমি সাউন্ড শুনতে পাচ্ছি, আর মায়ান বলেছে শুনতে পাচ্ছে না। আবার রোফাইতে বলে যে সাউন্ড বাড়ান। তাহলে কি করা যায়? ঠিক আছে, এখন একেবারে পাশে নিয়ে আসলাম, দেখা যাক। ওকে, তাইলে এবার পরবর্তী যাই। তাহলে এখন বলতে চাচ্ছিলাম যে সেন্টেন্সের বিষয়টা, ঠিক আছে। সেন্টেন্স মানে কি বলেছি, যে আমি উপরে বলেছি কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারি। ঠিক আছে, এটা বলতে পারি। এই সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো হচ্ছে কি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগগুলো কি কি। একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ, আরেকটা হচ্ছে কি ইম্পারেটিভ, অপটেটিভ, আরেকটা হচ্ছে কি এক্সক্লামেটরি। কেমন? আচ্ছা, বলছি প্রথম লেখা আছে অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। সেটা কি? আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব না। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। স্যার আমি তো 3টা সিট পেয়ে আছি রে, রিঅ্যারেঞ্জেসটা পাই নাই। আচ্ছা দিব। ওই যে আমি বলেছি আপনারা কি নোট পান নাই, কি পান নাই, এই পান নাই, সেগুলো যখন ক্লাসে যুক্ত হই তখন বলেন। সারাদিন কোথায় যান আপনারা? বলুন। সারাদিন আমি যখন থাকি তখন তোমরা কি পাও নাই সেটা আমারে বললে আমি ম্যানেজ করে দিতে পারবো। কিন্তু এখন তো ক্লাস করতেছি, এখন কি তোমাকে নোট ম্যানেজ করে দিব নাকি আসলে পড়াবো? হ্যাঁ, ক্লাস চলাকালীন ক্লাস শেষ হলে আমার সাথে যোগাযোগ করবা, তবে এখন না, 10:30টার পর। আমার এখন থেকে 10:30টা পর্যন্ত ক্লাস থাকবে। ওকে, তাইলে তাহলে বলছি একটু শোনো শোনো বাচ্চারা, একটু শোনো। আমি আপাতত চ্যাট বক্স স্টপ করে দিচ্ছি, আমার সময় চলে যাচ্ছে কিন্তু পড়া যাচ্ছে না। ঠিক আছে, আমি একটু বন্ধ করে দেবো, তোমার প্রশ্ন থাকলে করবা। আচ্ছা, বলছি আগে বুঝো, ভালো করে মনোযোগ দাও। বিবৃতিমূলক মানে কি, আমি যে কোনো একটা কথা প্রকাশ করা। এই কথাটা হাও হইতে পারে, এই কথাটা নাও হতে পারে। আমি স্কুলে যাব, স্কুলে যাব না, সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই প্রকার, একটা হচ্ছে এফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ওকে, এরপর আবার বলেছি তুমি কি স্কুলে যাবে না, প্রশ্ন করেছি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। আবার বলেছি এক্ষুনি স্কুলে চলে যাও, অথবা বলছে স্কুলে না গেলে কিন্তু ফ্রিডাম তোমার, অথবা দয়া করে স্কুলে চলে যাও, তোমার টাকা দিব, নাস্তা খাওয়াবো, ঠিক আছে, তোমার বেড়াই ঘুরতে নেমো, এরকম যদি কোনো একটা রিকোয়েস্ট করে তাহলে সেটাকে আমরা বলতে পারি কি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার অনেক সময় বলি তুমি যদি স্কুলে যাও আল্লাহ তোমাকে রহমত করবে, তোমার জন্য দোয়া করে দিব, হ্যাঁ, তোমাকে হেদায়েত করবে। এরকম যদি কোনো কিছু দোয়া বা প্রার্থনা করে সেটাকে আমরা বলতে পারি কি অপটেটিভ সেন্টেন্স। আবার যদি মানে স্কুলে যাও নাই, তোমার মা তুমি এখন স্কুলে যাও নাই, এখন যেতে হবে আজকে, নাহলে তোমার পিঠে আমরা কোলে ফেলবো ডাইরেক্ট। হুমকি দিয়ে বলে এক্ষণে যাও না তুমি, এখন এখানে ব্যাত কই, এরকম যদি কোনো ধমক দিয়ে কথা বলে মানে অন্য চেঁচামেচি করে, আমরা সেটারে বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমি বসে বসে ক্লাস করছি, হঠাৎ করে আমাদের আইডি নাম্বার 51, মানে ওনার নাম হচ্ছে লাউজিনা মনে হয়, লুজিনা মনে হয় এটা। উনি বলেছে যে আমি যখন ক্লাস করতেছি বুঝছো, আমি দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিনটা দূরে। তাহলে এখন এখন একজন এসে মানে উনি এসে আইডি নাম্বার দৌড়ে এসে বলছে যে স্যার স্যার স্যার, মানে দৌড়ে আসছে তো, উনি অন্যরকম অবস্থা। বলছে স্যার স্যার ওই যে রাস্তার মধ্যে না স্যার, এই যে মানে বিড়াল একটা হাতিরে দৌড়াচ্ছে। ওমা, কয় কি, বিড়াল হাতিরে দৌড়াচ্ছে? আই এম তো পুরা অবাক। দেখো, মানে যেই বিড়াল, যেই হাতির পায়ের বাতাস যদি বাজে, এই বিড়াল কিন্তু 3 মাইল দূরে গিয়ে পড়বে।
আর এই আইডি নাম্বারের কারণে উনি এসে বলে নাকি মানে বিড়াল নাকি হাতির দৌড়াচ্ছে। ও মা, আমি তো অবাক হয়ে গেলাম যে এইরকম যদি কোনো অবাক করা কথা আমরা শুনতে পাই, সেটা হবে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা বলি না ওয়াও, হ্যাঁ এরকম বলি না আমরা, ভেরি ফ্যান্টাস্টিক, এরকম বলি না আমরা। এই যে এরকম যে বাক্যগুলো আছে বলছে এই ফুলটি কি সুন্দর, আজকে না আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা জিনিস দেখিয়েছি কি চমৎকার, বলার মতো না। আরে এটা যদি আমাদের বাড়ির কাছে হইতো আমি কিন্তু চুরি করে নিয়ে আসতাম। অনেক সুন্দর কেমন, এরকম আমরা যে কথাগুলো বলে থাকি, তাহলে এই জিনিসগুলোকে আমরা কি করতে পারি, এক কথায় যে এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারি আমরা। আচ্ছা এরপর আমরা পরবর্তী আইডি নাম্বার 51, কই গেছো তুমি, তোমরা দেখছি না কেন? ও, দেখছি দেখছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা উনি বলছে স্যার আমার নামটা পড়তে পারতেছে না। মানে ছোট ছোট আমার এখানে সবাইকে একসাথে দেখা যাচ্ছে তো, ছোট 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 দেখা যাচ্ছে, ছোট ছোট নামগুলো একদম ছোট ছোট নামগুলো। আচ্ছা ঠিক আছে, ওকে, পরবর্তী যাচ্ছি তাইলে, মন খারাপ করো না প্লিজ। আচ্ছা এরপর আমরা পরবর্তী তাহলে এখন একটা একটা করে প্রত্যেকটা আমরা দেখছি। যেমন স্ট্যাটিভ দেখো তো, স্যার একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করো সবাই, কথা বলো না, একটু ভালো করে খেয়াল করো। বলতে চাচ্ছি assertive সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তা আমি এখানে বলে দিয়েছি সেটা কাকে বলে, কি কি একটু বোঝাচ্ছি। যে সকল বাক্য দ্বারা কোনো সাধারণত বিবৃতি, বর্ণনা বা তথ্য প্রকাশ করা হয় তাকে আমরা বলি কি assertive সেন্টেন্স, ঠিক আছে? অথবা এটাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে পারি। ইংরেজি ভাষায় অধিকাংশ বাক্যই এই শ্রেণীভুক্ত হয়। আমরা যা যা কথা বলি অধিকাংশ বাক্যই কিন্তু এর অন্তর্ভুক্ত। মানে অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ মানে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আমি যাই, আমি যাই না, আমি করি, আমি করি না, হ্যাঁ, আমি ক্লাস করব, ক্লাস করব না, আমি মনোযোগ দিব ক্লাসে, আমি মনোযোগ দিব না, ইত্যাদি। এখন এই বাক্যটা সচরাচর মানে কোন রকম থাকতে পারে? আমি বলেছি এখানে স্ট্রাকচার লিখেছি মানে গঠন প্রণালী। বাক্যর গঠন প্রণালী কেমন হইতে পারে? বলছে একটি আদর্শ assertive সেন্টেন্সের গঠন সাধারণত কিভাবে হয়? বাক্যের একটি সাবজেক্ট থাকবে, তারপর একটি ভার্ব থাকবে, তারপর একটি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। অবজেক্ট মানে হচ্ছে কর্ম আর এক্সটেনশন মানে হচ্ছে কি অতিরিক্ত অংশ। এরপর কিন্তু আমরা কি করতে পারি? একটি ফুল স্টপ বসাবো। ঠিক আছে? আমরা কি বসাবো? ফুল স্টপ বসাবো আমরা। এটা হচ্ছে কি সচরাচর একটি assertive বাক্যের গঠন প্রণালী। যেমন আমরা ৫ টা বাক্য পড়বো না? ৫ টা বাক্যের গঠন প্রণালী কিন্তু ৫ রকমের। ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? ওকে তাইলে। ওকে, অনেকে বলছে শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, এই জিনিসটা বলা হলো। কিন্তু অনেক শিক্ষার্থী ভিডিও অফ করে রেখে আছে। আমি বুঝলাম না। যে আমি প্রতিদিন বলি যে আপনারা একটু আমার ক্লাসের মধ্যে কি করবেন? ভিডিওটা অন রাখবেন। কিন্তু আপনারা ভিডিও অন করেন না কেন বলেন তো? অধিকাংশ শিক্ষার্থী ক্লাসই করতে আসে না। এই হচ্ছে অবস্থা। ওকে, ওকে। আচ্ছা আমরা এই জিনিসটা দেখলাম। যেমন আমি এখানে বাক্য দিয়েছি এইজন্য নতুন করে পেজে যাচ্ছে না। তবুও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাবা। প্রয়োজনে লিখে, লিখে আলোচনা করব। ওকে, সমস্যা নাই। যেমন দেখো, তাহলে বলছি একটা বাক্য তৈরি করার জন্য সচরাচর আমাদের ৩ টা জিনিসের প্রয়োজন হয়। কি, কি বলেছি? একটি হচ্ছে কি সাবজেক্ট, আমরা যে বলতে পারি একটি সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। আরেকটি হচ্ছে কি ভার্ব। আর একটি হচ্ছে কি অবজেক্ট। মানে এই ৩ টা জিনিস সচরাচর থাকবেই একটা বাক্য গঠন করার জন্য। অর্থাৎ সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। কর্তাকে যিনি কাজ করেন। আর এখানে ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া। এই যে ক্রিয়া। বিবৃতি কি? বিবৃতি মানে আমি যে কথা বলছি, মানে কোনো কিছু বলাকে তো আমরা বিবৃতি বলতে পারি, তাই না? মানে আমি একটা কথা বললাম, আমি যাবো। এটা একটা বিবৃতি। আমি পড়াচ্ছি, সেটাও তো একটা বিবৃতি দেয়া। মানে আপনি দোষ করেছেন। আপনি দোষ করেছেন, কি করেছেন, কি করেন নাই। যেমন এই জিনিসটা আপনি যখন প্রকাশ করবেন, সেটাই তো। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছি একটা হচ্ছে কর্তা, আরেকটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে
কোনো কিছু করাকে বুঝি আমরা। এরপর আরেকটা দেখতে পাচ্ছি অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কি কর্ম। কর্ম দেখো কর্ম। তাহলে বলছি ঠিক আছে আলোচনা করছি। আমরা প্রত্যেকটি আলোচনা করব। কম শোনা যায়, কম শোনা যায় বলছে। কি করতাম আমি আর? কম শোনা যায়। আমার কথা কি কম শোনা যায়? আমি তো অনেক বড়, বড় করে সাউন্ড দিয়ে কথা বলছি। বললো তো আমার কথা কি শোনা যাচ্ছে এখন? এখন কি শোনা যায়? আগের থেকে কি ভালো হয়ে আছে কিনা? তো এরা বলে যে শোনা যাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। কিন্তু অনেক শিক্ষার্থী কমেন্টস চ্যাট বক্সে লিখছে শোনা যায় না, শোনা যায় না। ইতিবাচক কি? ইতিবাচক মানে হচ্ছে হ্যাঁ বাচক। আমি কোনো কিছু বলি বা আমি যাব, এটা হচ্ছে ইতিবাচক। রুফাইদা, আমি যাব না, ওটা হচ্ছে নেতিবাচক মানে না করা। একটা হচ্ছে কি হ্যাঁ বোধক বাক্য, আর একটা হচ্ছে না বোধক বাক্য। হ্যাঁ বোধক মানে হচ্ছে ইতিবাচক, না বোধক মানে হচ্ছে নেতিবাচক। বা ঠিক আছে, এটা বলেছি। ঠিক আছে, একজনে বলছে সাউন্ড ইজ আপ, ঠিক আছে মানে আগের থেকে বাড়ছে। ওকে তাইলে ওকে, দেখো তো সবাই মনোযোগ দাও কি পড়াচ্ছি একটু দেখো। ওকে, ওকে চ্যাট বক্সে আর কিছু লিখো না, দেখো আমি কি বোঝাচ্ছি। তাহলে বলেছি যেমন আমরা বলেছি একটা বাক্যের মধ্যে কয়টা জিনিস থাকবে? তিনটা। একটি হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব, আর একটি হচ্ছে অবজেক্ট। কেমন? যে সাবজেক্ট মানে হচ্ছে কি কর্তা, মানে যিনি কাজ করেন। সেন্টেন্সের গ্রামারটা আমার স্কুলে পড়ানো হয়ে আছে, আমি ওইভাবে পারি। ডেফিনেশন একটু আলাদা আলাদা। এটি কি কোনো প্রবলেম হবে? সমস্যা নাই, সমস্যা নাই। সব এক মানে এক একজন এক এক রকম করে পড়ায় আর কি। আমি আমার মতো পড়াচ্ছি, হয়তো তোমার ক্লাস টিচার ওনার মতো পড়ে আছে, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস থাকবে, একটি সাবজেক্ট, এরপর ভার্ব, আর একটি হচ্ছে কি অবজেক্ট। এই তিনটা জিনিস থাকলে আপনার বাক্য হয়। যেমন আপনি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে পারবেন, অথবা আমরা কি করতে পারি এখানে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। কিন্তু যদি ভার্ব ছাড়া আপনি কখনো বাক্য তৈরি করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি পরবর্তী যাচ্ছি। পরবর্তী যাচ্ছি, আবার বলছে কম শোনা যায়। ঠিক আছে। আচ্ছা, তো এখন প্রকারভেদ। প্রকারভেদ গুলো কি? যে প্রকারভেদ যেটা বলেছি ক্লাসিফিকেশন। আমরা স্টাডিভ সেন্টেন্স কি দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন দুই ভাগগুলা কি কি? একটা হচ্ছে কি এফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। এফার্মেটিভ মানে হচ্ছে কি হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক মানে এই যে আমি বলেছি স্বীকার করা বা ইতিবাচক করা। ইতিবাচক মানে কি স্বীকার করা, আমি কোনো কিছু হ্যাঁ যুক্ত দেয়া, মানে আমি করেছি, আমি ভাত খেয়েছি, বা এরকম কোন একটা হ্যাঁ সূচক বাক্য যদি আমরা প্রকাশ করি, সেটাকে আমরা ইতিবাচক বলতে পারি। অথবা কোনো কিছু স্বীকার করা বা হাঁ বলা। যেমন এখানে বলছি যখন কোনো বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় বা ইতিবাচক তথ্য দেয়, তাকে আমরা বলি, আমরা কি বলতে পারি? আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখছি, দেখো তাহলে এখন ইতিবাচক মানে হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, মানে এফার্মেটিভ সেন্টেন্স। কেমন? আ আ এরপর আমরা পরবর্তী দেখে নিব, যেমন এখানে কতগুলো বাক্য দেখতে পাচ্ছি যে I eat rice, আমি ভাত খাই। এরপর লিখে আছে ২ নাম্বার honesty is the best policy, অর্থাৎ সততাই উত্তম পন্থা। এরপর ৩ নাম্বার দেখতে পাচ্ছি I go to Dhaka with my father, আমি আমার বাবার সাথে ঢাকা যাই। এরপর ৪ নাম্বার she plays football with her friends। এরপর ৫ নাম্বার রহিম drives a car, অর্থাৎ রহিম একটি গাড়ি চালায়। এই যে আমরা যে বাক্যগুলো প্রকাশ করলাম, এই প্রত্যেকটি বাক্যই হচ্ছে আপনার এফার্মেটিভ সেন্টেন্স। কেননা আবার এগুলো দ্বারা কখনো কোনো সময় না সূচক না এরকম কোনো কিছু পাচ্ছি না আমরা। অর্থাৎ প্রত্যেকটি বাক্যই এফার্মেটিভ এবং এগুলোর দ্বারা হ্যাঁ বাচক বা ইতিবাচক বা কোনো কিছু স্বীকার করা হচ্ছে। এইজন্য আমরা এই বাক্যগুলোকে বলতে পারি কি এফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, এটা চলে গেল। এরপর আমরা পরবর্তী যাব। এখন আমি একটু পরে কিভাবে নেগেটিভ করব সেই জিনিসটা নতুন পেজে দেখিয়ে দিব। একটু ভালো করে খেয়াল করবা। মানে এফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করে, ইন্টারোগেটিভ কেমনে করবে সেটাও আজকে দেখিয়ে দেব। দেখো তাহলে, এখন আমরা নেগেটিভ করছি। নেগেটিভটা দেখতে পাচ্ছি না বোধক বাক্য। বলছি যখন কোনো বাক্য দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় বা নেতিবাচক তথ্য দেয়।
আচ্ছা বুঝাবো, আমি একটু বোঝাবো, আমি নতুন পেজে চলে যাব। আচ্ছা দেখো, তাহলে বলছি আমি এফার্মেটিভ সেন্টেন্স বলতে আপনার কোনো কিছু বাক্য মানে বিবৃতি প্রকাশ করা, বিবৃতিতে যখন হ্যাঁ বাচক কবে মানে হ্যাঁ বোঝাবে তখন সেটা হচ্ছে কি এফার্মেটিভ, আর যখন না বোঝাবে সেটা নেগেটিভ, বা কোনো কিছু স্বীকার করা হলে সেটা এফার্মেটিভ, আর কোনো কিছু অস্বীকার করা হলে সেটা নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু করে বোঝাচ্ছি। তাহলে দেখো, এখন নেগেটিভ করার জন্য আমাদের দুইটি স্ট্রাকচার দিলাম এখানে। বলেছি প্রথমত সাবজেক্ট থাকবে, এরপর অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে নট থাকবে, এরপর আরেকটু হচ্ছে ডু নট, ডি ডন্ট, আরেকটু হচ্ছে ডাজ নট, এরপর বি ওয়ান, অনেক কিছু বলেছে তাই না? এখন এই জিনিসগুলো আমরা আমাদের নতুন পেজে গিয়ে বোঝাচ্ছি। দেখো একটু দেখো, ভালো করে দেখো, আমি এখানে একটা বাক্য লিখলাম, বাক্যটা হচ্ছে কি একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা, একটু ভালো করে খেয়াল করো। আমি বললাম যে হি ইজ, বললাম হি ইজ আ গুড বয়, একটা বাক্য দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, ওকে আর কেউ কিছু লিখো না প্লিজ। দেখো স্যার একটু আপনার কি বলছে আঞ্চলের ভাষা বলেন, সরি স্যার, আগে পড়াশোনা করাই তারপর। সময় তো চলে যাচ্ছে, সময় তো আমার জন্য বসে নাই, আমাকে পড়াগুলো 3 মাসের মধ্যে কমপ্লিট করতেই হবে, অনেকগুলো পড়া আছে, জানি না কপালে কি আছে, চেষ্টা করে যাচ্ছি। দেখো একটু ভালো করে মনোযোগ দাও, এই যে বলছি হি ইজ আ স্টুডেন্ট, হ্যাঁ, আমরা যখন এই বাক্যটা যখন এখানে আমরা যদি একটু পার্টস অফ স্পিচ গুলো দেখে নিই, মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ আমি দেখি, যেমন এই যে দেখো এখানে হি যেটা আছে এটা হচ্ছে, এটার এক নাম হচ্ছে কি সাবজেক্ট, অন্য নাম হচ্ছে কি প্রোনাউন। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি। এখানে যেটা ইজ আছে, এই ইজটাকে আমরা একদিকে বলতে পারি এবি ভার্ব, অন্যদিকে বলতে পারি এমবি ভার্ব, এমবি মানে মেইন ভার্ব। আর এখানে যেটা এ দেখতে পাচ্ছি, এই এটা হচ্ছে কি আর্টিকেল, এ আর টি আই সি এল ই, ভালো করে খেয়াল করবা। আর এখানে যেটা গুড দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এটা। এরপর যেটা ভয় দেখতে পেলাম এটা হচ্ছে কি নাউন। মানে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ আমরা পড়ে পড়বো, কিন্তু একটু আগে বুঝাচ্ছে তোমরা যেন বুঝতে পারো। যেমন দেখো তো, এখন আমি বলেছি এই বাক্যটা হি ইজ আ গুড বয়, একজনে বলেছিল বোর্ডে লিখে লিখে মানে বুঝাতে, ওকে বুঝাচ্ছি, সমস্যা নাই, তোমরা যেভাবে বলবা সেভাবেই পড়াবো স্যার। এখন তো আমি তোমাদের হুকুম দাদা, তোমরা যেভাবে বলবা সেভাবেই পড়াবো, আমার কোনো কর্তৃত্ব নেই এখানে। দেখো এখন আমরা কি করতে পারি, এই যে এই বাক্যটা, এই বাক্যটা হচ্ছে এফার্মেটিভ। আচ্ছা তাহলে বলতে চাচ্ছি এটা হচ্ছে কি এফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ করবো আমরা। নেগেটিভ করার জন্য সচরাচর তোমরা দুটি জিনিস পাবা, ইংরেজিতে তোমরা টোটাল 2 ধরনের বাক্য পাবা। ভালো করে শোনো বাচ্চারা, ভালো করেই শোনো, অবহেলা করলে আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবা স্যার কি হয়েছে স্যার একটু আবার বলেন স্যার, ইত্যাদি 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 ইত্যাদি, হ্যাঁ ইত্যাদি, এই সবগুলো কি করতে হবে, মানে এইসব জিনিসগুলো আবার জিজ্ঞেস করতে হবে। তো আমি কি বলছি একটু ভালো করে শোনো, ইংরেজিতে তুমি মৃত্যুর আগ পর্যন্ত এই 2 ধরনের স্ট্রাকচার ছাড়া আর কোনো স্ট্রাকচার পাবা না। একটা হচ্ছে কি সাবজেক্টের পরে এবি, এই যে এবি ভার্ব থাকবে, এবি ভার্ব মানে কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? গুড অর্থ কি, ও মা, গুড অর্থ পারো না, গুড অর্থ ভালো, গুডস অর্থ মালামাল। দেখো এরপর আমরা কি করব, এখানে সাবজেক্টের পর এবি ভার্ব থাকবে, এরপর অবজেক্ট থাকবে। স্যার বয় কি নাউন না প্রনাউন? ও মা, বই তো নাউনই। একজনে বলছে বয় কি নাউন নাকি প্রনাউন? বয় হচ্ছে নাউন, নাউন 5 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটি হচ্ছে কমন নাউন, আরেকটি কালেকটিভ নাউন, আরেকটি হচ্ছে মানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে কমন নাউন, সমস্ত বালকদেরকে বোঝায়। এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্বস, সংক্ষেপে এবি বলি আমরা। এমবি মানে হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? মানে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আমাদেরকে এই জিনিসগুলো চিনতে হবে, এই জন্য আমি সংক্ষেপে বোঝাচ্ছি। তাহলে বলছি 2 ধরনের বাক্য আমরা খুঁজে পাবো একেবারে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। তুমি ভালো করে দেখবা, তুমি পেচেসে যাও, যেখানে যাবা না কেন 2 ধরনের বাক্য পাবা। একটা হচ্ছে সাবজেক্টের পর সরাসরি এবি ভার্ব থাকবে, এবি ভার্ব মানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আর 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, আরেকটা 2 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে কি সাবজেক্টের পর সরাসরি ভার্ব থাকবে, মানে আমি এমবি ভার্ব বলি, ঠিক আছে? এমবি মানে হচ্ছে মেইন ভার্ব, মানে সরাসরি ভার্ব থাকবে, ঠিক আছে? এরপর অবজেক্ট থাকতে পারে। এখন
তাহলে এই দুই ধরনের বাক্য তুমি পাবা। আচ্ছা, এখন আমি যে বাক্যটা লিখলাম এই বাক্যটা হচ্ছে আমার প্রথমে স্ট্রাকচার, মানে কোনটা, সাবজেক্টের পর এবি ভার্ব আসছে, ঠিক আছে। কিন্তু এই বাক্যের মধ্যে এটা হচ্ছে মেইন ভার্ব, এবি ভার্ব না, দুইটা লিখিয়েছি কারণ সময় সময় চেঞ্জ হয়ে যায় এই জন্য। এখন এই বাক্যটা হচ্ছে কি অ্যাসার্টিভ বাক্য, হি ইজ আ গুড বয় বললাম, তিনি একজন ভালো ছেলে। এখন এই বাক্যটা অ্যাফার্মেটিভ কেন বলেছি, এটা দ্বারা কোনো না বোঝাচ্ছে না, হাই বোঝাচ্ছে এবং একটা বিবৃতি প্রকাশ করছে, সেজন্য এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ থেকে এটা হচ্ছে কি আমাদের, মানে অ্যাসার্টিভ তো দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ একটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। এখন এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করব, এখানে যেটা হি আছে হি বসাবো, যেটা অ্যাবি ভার্ব যেটা ছিল ইজ এটা আছে এটা বসাবো, এরপর আরেকটা কি যোগ করব, নট যোগ করব। তার মানে সাবজেক্টের পর যদি টু বি ভার্ব থাকে, মানে এই ভার্বগুলো থাকে, অ্যাবি ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটার সাথে নট যোগ করলে আমার বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে আমরা বললাম যে আ গুড বয়, এই যে আ গুড বয়, ঠিক আছে। এখন এই বাক্যটা হচ্ছে এফার্মেটিভ, এই বাক্যটা হচ্ছে নেগেটিভ। আমার পার্থক্যটা কি হইল, যে আগের উপরের বাক্যের মধ্যে নট ছিল না, কিন্তু এখানে নট আছে। তো আমরা বলতে পারি এখন এই বাক্যটা এফার্মেটিভ আর এই বাক্যটা নেগেটিভ, এটা বুঝালাম। কিন্তু তুমি যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে চাও, ইন্টারোগেটিভ করতে চাও তাহলে কি করবা, এখানে যে ইজ আছে না, এই ইজটাকে সোজা শুরুতে নিয়ে আসবা, এই যে শুরুতে নিয়ে আসলাম, বাকিগুলো ক্রমান্বয়ে বসিয়ে দিব। তাহলে কি আছে, নট তো বাদ যাবেই, তাহলে বলছে ইজ হি আ গুড বয়, এই যে আ গুড বয়, এই যে বললাম। এখন ইজ যখন আগে নিয়ে আসবা বাক্যর শেষে অবশ্যই তোমাকে কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা কি বুঝতে পেরেছি, মানে একটা বাক্য এফার্মেটিভ, আবার সেটাকে নেগেটিভ করলাম, আবার সেটাকে ইন্টারোগেটিভ করলাম, কিভাবে চেঞ্জ করবে সেই জিনিসটা বোঝানো হলো। ওকে, একজনে বলেছে নট বাদ গেল কেন। আমি নেগেটিভ আবার দুই ধরনের করা যায়, একটা হচ্ছে সরাসরি নেগেটিভ করা, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করা। নেগেটিভ ইন্টারোগেটিভ হলে নট বাদ দিতে হবে না, নট শুরুতে নিয়ে আসবা। আমি যদি শুধু ইন্টারোগেটিভ করতে চাই নট আসবে না। মানে আমি কি এভাবে প্রশ্ন করব, যেমন তিনি একজন ভালো ছেলে, তিনি একজন ভালো ছেলে নয়, তিনি কি একজন ভালো ছেলে নয় এভাবে প্রশ্ন করব, নাকি তিনি কি একজন ভালো ছেলে এভাবে বলবো। স্যার আরো একবার বুঝান, স্যার একটা করতে দেন। আচ্ছা পড়ে পড়ে করতে পড়ে দিব, আমরা পরীক্ষা নিব তো, এখন তো পড়াচ্ছি, মাস শেষে যখন পরীক্ষা নিব তখন বোঝা যাবে কে কে বুঝতে পেরেছে। স্যার আরো একবার বোঝান। আচ্ছা একবার কেন, ঠিক আছে, তাহলে আমরা এখন কি করলাম, এই যে একটা ফরম্যাট দেখতে পেলাম, আমি জিনিসটা আরেকবার বোঝাচ্ছি, দেখো আরেকবার বোঝাতে বলছে, আরেকবার। স্যার প্রশ্ন যেভাবে বলবে আমি তখন সেভাবে করব, জি স্যার। মানে আপনি যদি বলেন যে তুমি কি এখন স্কুলে যাবে না, তাহলে তোমাকে ডো নট আনতে হবে বা নটটা আগে আনতে হবে। তুমি যদি বলো তুমি এখন তুমি স্কুলে যাও নাই কেন, তুমি কি ভালো ছেলে, তুমি কি ভালো ছেলে না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। স্যার এখানে কি প্রথমে ইজ বসেছে, জি স্যার। এগেইন ওকে ওকে আবার দেখাচ্ছি। ওকে অনেকে বলছে নেতিবাচক মানে হচ্ছে না বাচক, না করা, আমি যাব না, আমি খাবো না, আমি করব না, হ্যাঁ আমি ক্লাস করব না, স্যারের সাথে কথা বলবো না, স্যারের দিকে তাকাবো না, স্যারের কথা শুনবো না, যত না আছে সব নেতিবাচক। বুঝছো, বুঝতে পারছি। যত না, যত না আছে সব নেতিবাচক, আর যত হ্যাঁ সব ইতিবাচক। ওকে বুঝালাম। আচ্ছা এখন আমি আবার দেখছি, দেখো আমি দুই পাশে করে লিখতেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করে তাহলে দেখো। এক পাশে লিখতেছি আমি একটু স্ট্রাকচার লিখলাম, সেটা কি সাবজেক্ট আছে, এরপর ভার্ব আছে, এরপর অবজেক্ট আছে। ওকে, দুই নাম্বার আমি লিখছি সাবজেক্টিভ, এখানে সাবজেক্ট আছে, এরপর এবি ভার্ব আছে, এরপর আমাদের অবজেক্ট আছে, আমি দুইটি স্ট্রাকচার লিখলাম। তোমরা ইংরেজিতে যত বাক্য পড়ো না কেন তোমরা এই দুই ধরনের বাক্য ছাড়া আমার আর কোনো স্ট্রাকচার দেখাইতে পারবা না, হাজারো চেষ্টা করতে পারবা কিন্তু নাই। কেমন,
মানে কিন্তু দেখাতে পারবে না, মানে বলতে চাচ্ছি এই দুই প্রকারে আছে, একটু বুঝাচ্ছি ভালো করে দেখো। মনে করো আমি এইখান থেকে দেখলাম এই যে এখানে যে ভাড়ে পড়লাম, স্যার প্লিজ স্যার আপনারা চ্যাট বক্সে যারা ইমোজি দিচ্ছেন, না স্যার এটা ভালো কাজ হচ্ছে না। আইডি নাম্বার 1, আরেকটা হচ্ছে আইডি নাম্বার 24। স্যার এইসব করেন না স্যার, পড়ার দিকে মনোযোগ দেন। আমার কাজ তো আপনাদেরকে বোঝানো নাকি? আপনারা চ্যাট বক্সে যদি এগুলা লিখেন তাহলে জিনিসটা ভালো হচ্ছে না। আপনারা তো সবাই ভালো শিক্ষার্থী, ভালো মানুষ, ভালো ছেলে মেয়ে তোমরা। তোমরা সম্ভ্রান্ত পরিবার, শিক্ষিত ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে মেয়ে তোমরা। ঠিক আছে? তোমরা ভালো। তোমরা আমি মনে করি যে আমার চেয়েও তোমরা ভালো। আরেকজনে দিয়েছে 11 নাম্বার। মাশাআল্লাহ। ঠিক আছে, আমি চ্যাট বক্স স্টপ করে দিলাম। ওকে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, এগুলো বুঝার জিনিস। তোমরা গ্রামার শিখতে আসছো, গল্প করার জন্য বা ইমোজি দেওয়ার জন্য না। দেখো তাইলে আমি এখানে একটা বাক্য লিখলাম যে দিলাম, দিয়ে আমি বাক্য দিলাম যে একটু ভালো করে খেয়াল করো। আমি আইটাকে এভাবে লিখলে অনেকে বুঝতে পারে না, যে আমি এভাবে করে দিলাম, এই যে আই গো টু ঢাকা দিলাম। দেখো একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা। 2 নাম্বার বাক্য দিলাম, এই যে 2 নাম্বার, বি নাম্বার দিলাম। ঠিক তদ্রুপ আমি এখানে আই দিলাম, আই ওয়েন্ট দিলাম, এই যে আই ওয়েন্ট টু ঢাকা দিলাম, ঢাকা। এই যে একটু ভালো করে খেয়াল করা, লিখে লিখে বোঝাচ্ছি। এরপর 3 নাম্বার বা সি নাম্বার আমি আরেকটি বাক্য দিচ্ছি, সেটা হচ্ছে কি হি গোস টু ঢাকা। দেখো ভালো করে খেয়াল করো। ঠিক আমি এইখানে কতগুলো বাক্য লিখতেছি, একটু ভালো করে বুঝবা। লিখলাম হি ইজ আ গুড বয়। ঠিক আছে, আ গুড বয় বললাম। এরপর বি নাম্বার আমি বললাম যে ইউ। ঠিক আছে, ইউ আর আ গুড বয়, এই যে আ গুড বয় দেখালাম। সি নাম্বার আমি আরেকটি বাক্য দিচ্ছি, সেটা হচ্ছে কি যেমন আই, মানে আই দিয়ে দিলাম, আমি একটা একটা আই দিয়ে দিই, যে এখন আমি আই এম আ গুড বয় বললাম। দেখো দুটো বাক্য লিখলাম। এখন দুই পাশে যে বাক্যগুলো লিখিয়েছি, বাক্যগুলোর মধ্যে একটু ভালো করে খেয়াল করে তো। এই যে দেখো এখানে আমি আগে বাম পাশে যাচ্ছি, সাবজেক্টের পর যেটা গু আছে এটা হচ্ছে এমবি। আমি সংক্ষেপে বলেছিলাম এমবি, এমবি মানে মেইন ভার্ব, মানে প্রিন্সিপাল ভার্বকে বলি আমরা। ঠিক আছে, ভার্ব নিয়ে তো আমি কোনো আলোচনা করিনি, পরবর্তী যাব। এটা তো এমনি সেন্টেন্স পড়াচ্ছি, সাথে এটা একটু শিখিয়ে দিচ্ছি আর কি। দেখো তো এটা বি টু, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম আসছে। এটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করলাম, তাহলে সরাসরি কি আসছে ভার্ব আসছে। এখন দেখো তো এখানে সাবজেক্টের পর এবি অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব, এরপর অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যের মধ্যে এটি হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, যখন দুটি ভার্ব থাকবে তখন একটাকে আমরা অক্সিলারি বলবো আর একটাকে আমরা, যেমন আমি নিচে লিখে দেখাচ্ছি। দেখো যে আমি যদি বলতে চাই একটা বাক্য এভাবে করে দিয়া, এই যে আই এম বললাম, এম, তারপরে বললাম যে ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, ডুইং দ্য ওয়ার্ক দিলাম। যদি এমনটা হয় তখন এইখানে এম হচ্ছে এবি ভার্ব, ডু হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে বাচ্চারা, দেখো দেখো ভালো করে খেয়াল করো, বোঝাচ্ছি। এখন আমি যদি এই বাক্যগুলারে নেগেটিভ করতে চাই কিভাবে করব, আমি ভিন্ন কালার কালার দিয়ে তোমাদেরকে একটু বোঝার জন্য চেষ্টা করছি। দেখো স্যার এখানে একজন, স্যার কালকে কি ক্লাস হবে? ও স্যার না, আপাতত না, আপাতত তোমাদের ক্লাসটা 3 দিন করব। প্রথম গত শুক্রবারে ক্লাস করার কারণ হচ্ছে সবাইকে 1 তারিখে ক্লাস হবে কথা দিয়েছিলাম, এই জন্য 1 তারিখ শুক্রবার পড়ে গেছে, এই জন্য ক্লাসটা চালাই দিয়েছি। এমনিতে সপ্তাহে 3 দিনে ক্লাস হবে। আচ্ছা, যদি আমি পড়া শেষ করতে পারছি না, তাহলে পরবর্তী আগে 1 মাস চলো, 1 মাস আমি কতটুকু শেষ করতে পারি দেখি। দেখা যাচ্ছে শেষ করতে পারতেছি না আমার সিলেবাস, তাহলে শুক্রবারে ক্লাস ঘোষণা করব, সেটা পরে বলবো আমি। দেখো তাহলে এখন এই বাক্যটা সাবজেক্টের পর ভারে পড়ছে, সাবজেক্টের পর ভারে পড়ছে, এরপরে ভারে পড়ছে, তাহলে এখন আমি যতগুলো বাক্য লিখেছি 6টা, এই 6টা বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। কেননা এগুলো দ্বারা বিবৃতি প্রকাশ করছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইতিবাচক, কেননা এগুলো দ্বারা হ্যাঁবাচক একটি বাক্যের কথা বলছে, বাক্যটা একটি কিছু প্রকাশ করছে। এই জন্য প্রত্যেকটি বাক্য হচ্ছে কি
রুফাইদা, আমার একটা শিডিউল আছে। আমি কোনটার পরে কি কি পড়াবো আমি আমার মতো করে তৈরি করেছি। মাঝখানে পড়াশোনা করাবো না এখানে, সোজা কথা। আমি যেভাবে শিডিউল করেছি সেভাবে স্টেপ বাই স্টেপ বাই আমি সামনের দিকে আগাবো। কেউ যদি বলে যে মাঝখানে এটা পড়ান, না হবে না, এটা করবো না। দেখো তাহলে, টেন্স বুঝান, এখন টেন্স পড়াবো না, যখন টেন্স দরকার তখনই পড়াবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছি এখন এই বাক্যগুলো প্রত্যেকটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো আমি যে 6টা বাক্য লিখেছি প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছি। এখন এই বাক্যগুলো আমি নেগেটিভ করতে চাই। নেগেটিভ করতে গেলে কি হবে, সরাসরি এখানে এইখানে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। এই যে দেখো এখানে যে ভার্ব আছে না, এই ভার্বের 3টে ফরম্যাট পাবো আমরা। এই যে পেয়েছি, একটা হচ্ছে V1 পাবো আমরা, V1। যখন V1 হবে নেগেটিভ করার সময় আমরা ডু নট বসাবো, ডু নট বসাবো। এখন এই ভার্বটা যখন V2 হবে তখন আমরা নেগেটিভ করার সময় ডিড নট করব, এই যে ডিড নট করব। এই ভার্বটা যখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করবে তখন আমরা ডাজ নট করব, এই যে বা ডাজন করব আমরা। ঠিক আছে, আচ্ছা মুছে দিচ্ছি, আমি মুছে বোঝাচ্ছি। দেখো, মুছে বোঝাচ্ছি। মনে করো আমি একটা বাক্য দিলাম, বাক্যটা কি, যে বলেছি আই গো টু ঢাকা বললাম। একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা, ভালো করে খেয়াল করো, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ বোঝাচ্ছে। এখন এই বাক্যটা আমি নেগেটিভ করতে চাই, কিভাবে করব, আমি আগে দেখব সাবজেক্টের পর ভার্বে কোন ফরম্যাট আছে। ওই যে তোমাদের কতগুলো ভার্ব শিখতে দিয়েছিলাম, একটা হচ্ছে V1, আর একটা V2, আর একটা হচ্ছে V3। সবাই তো শিখেছ নাকি? সবাই কি শিখেছ বাচ্চারা? ওই যে V1 V2 V3 সবাই শিখেছ? এগুলো যদি না শিখো তাহলে কিন্তু বিশাল বিপদে পড়ে যাবা। সবাইকে বারবার বলছি এগুলো, মানে আমি ক্লাসের শুরুতে এগুলোর পড়ানোর মানে হচ্ছে কি জানো, এগুলো লাগবে। আচ্ছা, একজন আবার চ্যাট বক্সে কি একটা দিয়ে দিল, হুম, আবার তানিশা বলছে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাহলে কি করলে বোঝা যায়? দেখো তাহলে বলছি, একটা হচ্ছে কি B1, আর একটা হচ্ছে কি B2, আর একটা হচ্ছে কি B3। তাহলে বলা হলো V1 V2, আর একটা হচ্ছে B3। B1 মানে কোনটা, এই যে আমি একটা গো বললাম, গো মানে হচ্ছে যাওয়া। স্যার আমি কি ইজ অন লিখবো নাকি ইজ নট লিখবো? আপনার যেটা মন মন চায় সেটা লিখিয়েন, সমস্যা নাই। তবে প্রশ্ন করার সময় ইজ অন দেওয়াটাই বেস্ট, বেটার না, সবচেয়ে ভালো, বেস্ট একেবারে। ইজ নট প্রশ্ন যখন করবা তখন ইজ নট আলাদা করে না দিয়ে ইজ অন দেওয়াটাই বেস্ট। নেগেটিভ করার ক্ষেত্রেও তুমি চাইলে ইজ অন দিতে পারো, চাইলে ইজ নট দিতে পারো, সমস্যা নেই, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আরেকটা, আমি যখন এটাকে যখন B2 তে নিয়ে যাব তখন কি হয়ে যাবে, ওয়েন্ট হয়ে যাবে। আমি যখন B3 তে নিয়ে যাব তখন কি হবে, গন হবে, এই যে গো, ওয়েন্ট, গন, কেমন? আচ্ছা, এখন আমি এই বাক্যটা নেগেটিভ করতে চাই। আমি একটু আগে বলেছি যদি B1 হয় আমি এই বাক্যটা নেগেটিভ করার সময় ডো নট বসাবো। ঠিক আছে, আমার মূল ভার্বটা যদি B2 হয় বা ভার্বের ফার্স্ট ফর্ম হয় আমি নেগেটিভ করার সময় ডিড বসাবো, মানে ডিড নট বসাবো। এরপর যদি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকে তখন আমি কি করব, আমরা ডাজন করব বা ডাজ নট বসাবো। ঠিক আছে, এখন দেখো তো আমি গো বলেছি, গো, এটা হচ্ছে B1। এটা যেহেতু B1 আছে আমি যখন বাক্যটাকে নেগেটিভ করতে যাব তাহলে এখানে যেটা আই আছে আই লিখব। যেহেতু B1 আমরা ডো নট বসাবো, এই যে ডো নট বসাবো। তারপর কি করব, এইখানে যেটা ভার্ব ছিল এই ভার্বটা বসিয়ে দিব। তারপর টু, ঢাকা আছে, আমরা ঢাকা বসাবো। ঠিক আছে, এখন এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই বাক্যটা হচ্ছে নেগেটিভ। আমি কি বাড়ালাম, এই যে ডু নট দিয়েছি। কেন ডু নট দিলাম, চাইলে কি আমি ডিড নট দিতে পারবো? পারবো না। কেন পারবো না, আমার এখানে যেটা ভার্ব আছে এটা হচ্ছে B1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এখন এই বাক্যটাকে আমি ইন্টারগ্রেটিভ করতে চাই, তুমি এই বাক্যটাকে করো বা এই বাক্যটা করো, কোনো সমস্যা নাই। তখন কি করবা, এই যেখানে যে ডু আছে এই ডুটাকে কান ধরে বাক্যের শুরুতে নিয়ে আসবা, এই যে শুরুতে নিয়ে আসলাম। তারপর এখানে দেখো একটা জিনিস, একটা জিনিস তোমাদেরকে বলি। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এখানে যে ডু আছে এই ডুটা যেভাবে আছে সেভাবে বসালাম, কিন্তু যেটা আই আছে তুমি তো প্রশ্ন যদি নিজেকে নিজে করো
তাহলে তুমি আই বসাতে পারবা। আর প্রশ্ন যদি অন্যকে করো তাহলে আইটা অবশ্যই ইউতে রূপান্তর হবে। পাস্ট পার্সন হলে প্রশ্ন করার ক্ষেত্রে সাবজেক্টটি পরিবর্তন হয়। তাহলে ডু ইউ, নট কিন্তু আসবে না। তারপর বাকিটা আমরা জায়গা মতো বসিয়ে দিব। এই যে এখানে ঢাকা আছে, আমরা ঢাকাটা বসাই দিব, দিয়ে বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব, কেননা আমি এই যে দুটাকে সামনে নিয়ে আসছি, এই জন্য বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। এখন প্রথম বাক্য এফার্মেটিভ, আমি ঢাকায় যাই। দ্বিতীয়, আমি ঢাকা যাই না। তৃতীয়, আমি কি ঢাকায় যাই, প্রশ্ন করেছে, মানে আমি ঢাকায় যাই, আমি ঢাকা যাই না, আমি কি ঢাকায় যাই। আবার যদি প্রশ্ন করে আমি কি ঢাকা যাই না, তখন হবে ডোন্ট ইউ গো টু ঢাকা। এখানে ওকে রুফাইদা, ঠিক আছে, ওকে একটা জিনিস বুঝালাম। তাহলে বলছি কখন তোমরা ডু নট দিবা, কখন ডিড নট দিবা, কখন ডাজন করবা, এই জিনিসটা এখানে বুঝালাম। এখন আমি যদি ডাজন কখন বসাবো এটা যদি চিন্তা করতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে দেখো আমি একটা বাক্য দিলাম, একটু ভালো করে খেয়াল করো। আমি একটি বাক্য দিলাম, বাক্যটা হচ্ছে কি, এই যে হি দিলাম। মনে করো আমি হি প্লেস ফুটবল বললাম, এই যে, ঠিক আছে, এই যে ফুটবল বললাম। এখন এই বাক্যটা হচ্ছে এফার্মেটিভ বাক্য। আমি এই বাক্যটাকে নেগেটিভ করব, কিভাবে করব, এই যে হি আছে, ই দিব। তারপর এই যে দেখো তো মূল ভার্বের সাথে এস যুক্ত হয়ে আছে, এই যে এস যুক্ত হয়ে আছে। যেহেতু এস যুক্ত হয়ে আছে, আমরা যখন নেগেটিভ করব তখন কিন্তু কি হবে, ডাস হবে। এরপর একটা নট দিব, হি ডাজন্ট হবে। তারপর এখান থেকে এস এর পরিবর্তে আমি যখন ডাজন বসালাম, তাহলে এরপর মূল ভার্বটি এখানে বসে যাবে, এই যে প্লে ফুটবল। এখন আমার বাক্যটা কি হয়ে গেল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন আমি এই বাক্যটা ঠিক ইন্টারোগেটিভ করতে চাই, এই ডাসটা আগে নিয়ে আসবা। ঠিক আছে, এই বাক্যটা কি করব আমরা, ডাসকে স্যার বি থ্রি থাকবে, তখন কি নেগেটিভ কিভাবে করব, B1 is present, B2 is past, B3 is past participle. Is right? জি স্যার, ইয়েস স্যার। একজনে বলছে যখন বি3 থাকবে তখন নেগেটিভ কিভাবে করব। ধন্যবাদ স্যার। নেগেটিভ বি3 থাকবে কখন জানো, বি3 কখন থাকে, এখানে একটা হিসাব আছে। সাবজেক্টের পর হ্যাভ অথবা হেজ থাকবে, এই যে হ্যাভ অথবা হেজ থাকবে, এরপর কিন্তু বি3 বসতে পারে। আচ্ছা, এ নামে উনি খে, মানে এ নামে অযথা, মানে কতগুলো ইমোজি দেয়া, এইগুলা কেন করো, তোমাদের পাশে কি আব্বু আম্মুরা নেই, এরা কি এসব চোখে দেখে না, বুঝলাম না। মানে কোনো প্রশ্ন থাকলে করো, অযথা এই যে এখানে একটা কতগুলো ইমোজি দিয়ে, তার মধ্যে কুত্তা দেখতে পাচ্ছি, তারপর একটা সানগ্লাস পরা মানুষ দেখতে পাচ্ছি, আর একটা মক্কা শরীফ দেখতে পাচ্ছি, কোনো দরকার আছে, কোনো মানে হয়ে গেল। জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, জি 44, জি ইউ ক্যান। এখন বন্ধ করলে তো আবার অনেক সময় প্রশ্ন করতে পারেন, আবার কিছুক্ষণ পরে ক্লাস শেষে প্রশ্ন করবে, স্যার আপনি তো প্রশ্ন করতে দেন না বাচ্চাদেরকে, এটা বলবে। অনেক ঝামেলা আছে, আমরা যারা অনলাইনে বাচ্চা কাচ্চা পড়াই, অনেক কথা শুনতে হয় আমাদের, বুঝছো। এখন যদি অফ করে দিই, বলবো যে বাচ্চারা প্রশ্ন করতে পারে না, আপনি সবসময় অফ করে রাখেন, এটা কোনো কথা, এটা বলবে। চতুর্মুখী সংঘর্ষের মধ্যে পড়ে যায় আমরা, দেখো। আচ্ছা, এই যে ডাস আছে, আমি ডাসটা বসাবো, একজনে কিন্তু করে দিয়েছে, আইডি নাম্বার 57 করেছে, ঠিকই করেছে, কিন্তু বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন না দেওয়ার কারণে বাক্যটার নাম্বার দিবে না পরীক্ষায়। এই যে ডাস হবে, তারপর হি যেটা আছে আমরা হিটা বসাবো, তারপর এখানে প্লে যেটা আছে এই প্লেটা বসাবো, তারপর ফুটবল দেব। ঠিক আছে, এখন এটা দিলাম, কিন্তু বাক্যর সে যদি প্রশ্নবোধক চিহ্ন না দিই তখন কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা বাক্য দেখাচ্ছি, সেটা হচ্ছে যেমন আরেকটা বাক্য নেগেটিভ দিয়ে দেখাচ্ছি, যে আমি এখানে হি দিলাম, ইজ দিলাম, তারপর বললাম যে গোয়িং টু ঢাকা, ইজ গোয়িং টু ঢাকা, কেমন, এই যে দেখো। এখন আমি এই বাক্যটাকে স্যার ডাজন, ডাজন কি ভার্ব স্যার, ডাজন এটা হচ্ছে এবি ভার্ব, মানে ডাস কোন এখানে ভার্ব ঠিক আছে, কিন্তু এই বাক্যর ক্ষেত্রে সেটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়ে আছে। স্যার আপনি তো বি থ্রি এর কথাটা শেষ করলেন না, দুঃখিত, পড়াচ্ছি, দেখো এটা পড়াচ্ছি।
আচ্ছা, করব, এটাও করব, ধন্যবাদ, একটু আমাদের স্মরণ করাই দেবে, আসলে পড়াচ্ছি তো। আচ্ছা, এখন এই বাক্যটা আমরা যদি নেগেটিভ করতে চাই তখন কি করব? এই যে সাবজেক্টের পর ইজ আছে, আমি ইজটা বসাবো, সেটার সাথে আমরা নট করব, বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসাই দিলাম, আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আমি যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে এই ইজটাকে শুরুতে নিয়ে আসবো, এই যে ইজ দিব, তারপর হি দিব, ইজ হি গোয়িং টু ঢাকা, এই যে ইজ হি গোয়িং টু ঢাকা, এই যে প্রশ্ন করলাম, বাক্যর শেষে কি করব? প্রশ্নবোধক চিহ্ন বসাবো। ওকে, মানে এই যে সাবজেক্টের পর যদি টু বি ভার্ব থাকে, এই ভার্ব গুলো থাকে, তাহলে ওকে স্যার, ওকে, ওকে এই কি বলছে, সাইফান, জি যান, আপনি যান, তাড়াতাড়ি যান, গো টু ওয়াশরুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলছি আমরা এই যে সাবজেক্টের পর যদি টু বি ভার্ব থাকে, আমরা কি করব? এভাবে করে আমরা, স্যার ডাস হি প্লে ফুটবল, জি স্যার, জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন যে আমরা একটা বিইতির বিষয়টা বলি নাই বলছে, সেটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে কি, আমি বললাম যে এই যে ইউ বললাম, এরপর হ্যাভ দিলাম, এরপর আমি ওই যে ডান দিলাম, ডান, গু না দি, ডান দি, ঠিক আছে, এরপর আমি বললাম যে ডান দা ওয়ার্ক দিলাম। এই যে দেখো তো, সাবজেক্টের পর আমি বলছি বি তিরে কখন হবে, যখন সাবজেক্টের পর এরকম হইতে হবে, তখনই বি তিরে বসাতে পারবা। সাবজেক্টের পর হেপ থাকতে হবে, অথবা হেস থাকতে হবে, অথবা তোমার হেভিং থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, আমি এইদিকে যাচ্ছি না, কিন্তু এইটুকু শিখাই, অথবা হেড থাকবে, এরপর আমরা বি তিরে দিব, ঠিক আছে। মানে সাবজেক্টের পর যদি হ্যাভ থাকে, ইয়েস থাকে, এরপর বা হেড থাকে, এরপর আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আমাদের বি3, এটা হচ্ছে নিয়ম। কেমন? আবার পরবর্তী চাই, এখন আমি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই। নেগেটিভ যেমন এখানে দেখো তো, হ্যাপ আছে না, এই হ্যাপটাও কিন্তু এবি ভার্ব। ওকে স্যার, আইডি নাম্বার 35, জি ইউ গো। আচ্ছা, তাহলে এখন বলছি কি, এবি ভার্ব, এখানে এইটা হচ্ছে এবি ভার্ব, আর ডান হচ্ছে কি এমবি ভার্ব, মানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে যেটা ডান আছে, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। দেখো, এখন এই বাক্যটা আমি যদি নেগেটিভ করতে চাই, তাহলে কিভাবে করব? এই যে সাবজেক্টের পর যেটা হেপ আছে, ওই হেপটা বসাবো, সেটার সাথে নট যোগ করব, তারপর যেটা ডান আছে সেটা ডান বসাবো, তারপর বাকি অংশ যেভাবে আছে আমি সেভাবেই বসিয়ে দিলাম। ওকে, এটা চলে গেল। এখন এই বাক্যটাকে আমি যদি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আগের মতো, ঠিক আছে, এই যে এখানে যেটা হ্যাপ আছে না, এই হ্যাপটাকে আমরা 4-5 জন, আমরা এখন ক্লাসে 49 জন মতো আছি, আমরা সবাই, ঠিক আছে, আমরা সবাই মিলে একজন এক এক পাশে ধরে এই হ্যাপটাকে শুরুতে নিয়ে আসব, এই যে শুরুতে নিয়ে আসব, তারপর কি করব? একজন আইডি নাম্বার সাথে বলেছে, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এই যে আমরা এখানে ই বসাবো, ইউ বসাবো, তারপর এখানে ডান হবে, ডানটা বসাবো, বাকি অংশ বসিয়ে দিয়ে বাক্যর শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। আশা করি আমরা বুঝতে পেরেছি। ইন্টারোগেটিভ অনেকে লিখছে, ধন্যবাদ স্যার, আশা করি আমরা বুঝতে পেরেছি, মানে একটা বাক্য কিভাবে নেগেটিভ করব, একটা বাক্য কিভাবে ইন্টারোগেটিভ করব, সেই বিষয়টা বোঝানো হলো। হ্যালো স্যার, আইডি নাম্বার 13, আপনি আপনার আম্মুর সাথে কথা বলছেন, আপনি আমার সাথে কথা বলুন, আমার পড়াগুলো দেখুন, না বুঝলে চ্যাট বক্সে লিখিয়ে দিন, আমি বুঝাই দিয়ে চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পারতেছ? কোনো সমস্যা তো হচ্ছে না? ওকে স্যার, ওকে, না বুঝলে প্রশ্ন করবা, বুঝাই দেব। আচ্ছা, এরপরে যাচ্ছে আমরা, এটা চলে গেল, এটা আমরা কোন জায়গা থেকে গেলাম? এই যে এফার্মেটিভ থেকে নেগেটিভ কেমনে করতে হয় সেই বিষয়টি আমরা শেষ করে আসছি। এখানে আর কিছু পড়াবো না, বাকিটা তোমরা পড়ে নেবা, ঠিক আছে। এই যে দেখো, এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে লেখা আছে, এখানে ডু নট করে আছে, এখানে ইজ নট দিয়ে আছে, এখানে ডু নট দিয়ে আছে, আবার এখানে ডাজন্ট দিয়ে আছে, এই যে এখানে কি করেছে, ডাজন্ট দিয়ে আছে, এই প্রত্যেকটি বাক্যই নেগেটিভ, ঠিক আছে। এবার আমরা পরবর্তী যাব, এই যে বলছে মূল বৈশিষ্ট্য,
বৈশিষ্ট্যগুলো কি কি আমি এতক্ষণ তোমাদেরকে যা বলেছি সেটা। স্যার, বেস ফর্ম কি, মানে প্রেজেন্ট ফর্ম। আমরা এক একজনে এক এক নাম বলি, মানে B1টাকে বারবের বেস ফর্ম বলতে পারে, বারবের সিম্পল ফর্ম বলে অনেকে, আবার আমি বলি B1, মানে বারবের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, সিম্পল ফর্ম। একটা স্যার মূল বৈশিষ্ট্য তিনটা একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে। বলেছে এই ধরনের বাক্যে সবসময় ফুল স্টপ হয়, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সর্বদা ফুল স্টপ হবে, মানে দাঁড়ি হবে। ঠিক আছে, ঠিক আছে। আইডি নাম্বার 51, ওনার নাম হচ্ছে লুসাইনা। হ্যাঁ, আমি এতক্ষণ পরে খেয়াল করে আছি। ওকে, এখন ঠিক আছে, তোমার নাম কি এখন বলতে পারছি? খেয়াল করি নাই, যে প্রথমেই দেখতে পাই না জিনিসটা, মানে বুঝতে পারি না, এখন ওইখানে খেয়াল করছি। LUZAIN, মানে লুজাইনা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এবার তাহলে বলছি, মানে আমরা যে আমাদের কতগুলো পরীক্ষায় আসে, পাংচুয়েশন মার্ক পরীক্ষায় আসে। স্যার, ক্যান আই গো টু ওয়াশরুম? ইয়েস স্যার। স্যার, এই শীট গ্রুপে দেন। ও মাই গড, আরে বাচ্চারা এই শীটটা ফটোকপি করে সামনে রাখছে, আর তুমি বলছো গ্রুপে দেন। পুরা হতাশায়। স্যার, প্রবলেমটা প্রথম থেকে বোঝান। রুফাইদা বলছে, তুমি ওয়াশরুমে চলে যাও আগে, তারপর বোঝাবো শুরু থেকে। তুমি ওয়াশরুমে যাবা, হ্যাঁ, তারপরে আবার এসে বলছে আবার বুঝান। রেকর্ড ক্লাস থাকবে, দেখে নিবা। সময় তো আমার জন্য বসে নেয়। এই যে এখন 7:48 হয়েছে, আর একটু পর পর একটু পরে বাচ্চারা ট্রাভেল করবে, পরবর্তী বেঁচে বা ক্লাস হবে আজকে। যেমন এরপরে ক্লাস 4-এর ক্লাস আছে, চতুর্থ শ্রেণী 8টা থেকে 9টা, আবার 9টা থেকে 10টা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় বেজের ক্লাস আছে। লাগাতার কথা বলতে হবে আমাকে। ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার? ইয়েস স্যার। আইডি নাম্বার 57, স্যার আমার বাবা ফোন দিয়েছিল, প্লিজ স্যার। ও তোমার বাবা ফোন দিয়েছিল, আবার ফোনটা নিয়ে ক্লাসের পর আমি যখন আইডি ওই যে ভিডিও ক্লাস আপলোড করব, সেখান থেকে ভালো করে দেখতে লইবা। আচ্ছা, তোমাদের একটা টপিকস পরীক্ষা আসে, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। ওই যে পাংচুয়েশন মার্ক, লুজাই না, নাম মুখস্থ করে ফেলছি। ওই যে তোমাদের জেগে আছে না পাংচুয়েশন মার্ক গুলো, সেখানে সেন্টেন্সের শেষে কোন একটা বাক্য শেষ হইলে আমাকে দাড়ি দিতে হয় বা ফুল স্টপ দিতে হয়। তাহলে কোন সেন্টেন্সে ফুল স্টপ বসবে? আজকে মনে রাখো, এফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ, মানে তুমি বলেছো তিনটা, একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ। এই 3 প্রকার সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। ওকে। দেখো তাইলে বুঝাচ্ছি। আচ্ছা বুঝাই দিচ্ছি, তাহলে এই ধরনের বাক্যের শেষে ফুল স্টপ বসাইতে হবে। ঠিক আছে, 1 নাম্বার। 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরে আমি লিখেছি, 2 নম্বরে লেখা আছে যে বাক্যটি সাধারণত একটি নাউন বা প্রনাউন বা সাবজেক্ট দিয়ে শুরু হবে। ঠিক আছে, বাক্যটি সাধারণত কি দিয়ে শুরু হবে বলেছে? নাউন বা প্রনাউন দিয়ে। আচ্ছা, অ্যাসার্টিভ বাক্য আমরা যা পড়েছি, প্রত্যেকটি প্রত্যেকটি বাক্য অথবা সাবজেক্ট কি নাউন থাকবে, না হয় প্রনাউন থাকবে। অথবা আমি যদি বলছি লুজাইনা ইজ আ গুড গার্ল, তাহলে লুজাইনা ভালো মেয়ে, লুজাইনার নাম। আবার তার পরিবর্তে আমি যদি বলি হি ইজ আ ব্যাড গার্ল, ঠিক আছে, তো এখন সেভাবে যদি বলতে যাই, তাহলে এখন প্রথম লুজাইনের নাম বলেছি, নাউন হলো। আবার বলেছি শি ইজ আ ব্যাড গার্ল, তিনি খারাপ মেয়ে। হ্যাঁ, তাহলে বলছি কি, এই যে হি যেটা বলেছি, ওটা হচ্ছে প্রনাউন। এই জন্য বলছি নাউন মানে নাম, প্রনাউন মানে হচ্ছে সর্বনাম। অর্থাৎ বাক্যটি এই দুইটা জিনিস থেকে বা এই দুটো সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে। এরপর 3য় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি কোনো প্রশ্ন করে না, মানে এটি দ্বারা বা এই বাক্যগুলো দ্বারা কোনো প্রশ্ন করা হয় না। ঠিক আছে, কোনো প্রশ্ন না, প্রশ্ন করে না, বা আদেশ উপদেশ দেয় না, বরং স্রেফ তথ্য প্রদান করে। মানে কোনো প্রশ্ন করবে না, কোনো আদেশে করবে না, কোনো নিষেধ করবে না, স্রেফ তথ্য প্রদান করবে। ঠিক আছে, শুধুমাত্র তথ্য প্রদান করবে, এটা বলেছি। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। মিস্টার লুসাইনা, বুঝছো?
ঠিক আছে। আমি বলেছি মিস্টার, লুসাইনা কখনো মিস্টার হইতে পারে না। ঠিক আছে। স্রেফ ও মাই গড, স্রেফ মানে কথার কথা, মানে সচরাচর এটা খালি বিবৃতি প্রকাশ করবে, তথ্য প্রদান করবে। স্রেফ মানে আমরা কথায় কথায় বলি। হ্যাঁ। ও মাই গড, আমরা বাংলার জন্য দীর্ঘ 9 মাস যুদ্ধ করলাম, আর আমি বাংলাটা বুঝাইতে পারতেছি না। আই এম গভীরভাবে শোকাহত। এত রক্ত, এত এত জীবন কেন দিলাম আমি বুঝি না। মানে একজনে বলছে স্যার সারা জীবন, এই যে মানে এখন একজনের প্রশ্ন করেছে ইংরেজি পরীক্ষা অনেক হার্ড হয়েছিল পরীক্ষায়, তো বলছে স্যার সারা জীবন আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ মা বোন শহীদ হয়ে আছেন, এত যুদ্ধ করলাম, অনেক মানুষ নিহত আহত হয়েছেন, রক্ত দিয়েছি ইংরেজি শেখার জন্য। কোন কি স্যার, দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছি বাংলার জন্য, আর আপনি আসছেন ইংরেজি শিখাইতে আমারে, এটা বলে। বুঝছেন? এই হলো অবস্থা। হ্যাঁ, আমি যুদ্ধ করেছি। একজনে বলেছে আমি, আরে কথার কথা সেটাও বোঝে না। আরে আর যখন যুদ্ধ হচ্ছিল তখন তো আমার মায়ের বয়স অনেক ছোট ছিল, আমি আসবো থেকে। ঠিক আছে, দেখো তাইলে। আচ্ছা, এরপর আমি কি করব, পরবর্তী যাচ্ছি, তাহলে অনেক কথা বলেছি তোমাদের সাথে। এবার দেখো, এই যে এবি ভার্ব যে সংক্ষেপে বলেছিলাম না তোমাদেরকে, এবি ভার্ব, এই যে দেখো এবি ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্বস, কেমন? আমি সংক্ষেপে এবি বলি, যাহা সি ওয়াই তাহা ইস ডাব্লিউ, তাই না স্যার? আচ্ছা, আমার নানা পুলিশ, তোমার নানা পুলিশ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে অ্যাসার্টিভ জিনিসটা একেবারে ক্লিয়ার করে বুঝছি। সবাই কি বুঝতে পেরেছে বাচ্চারা? মানে অ্যাসার্টিভ নেগেটিভ, কিভাবে নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, সেই জিনিসটা আজকে একেবারে তোমাদেরকে ক্লিয়ার করে বুঝালাম। এর পরেও যদি না বোঝো, দয়া করে পরবর্তী ক্লাসে আমাদের জানাবা। এক, এবার বাড়ির কাজগুলো দিচ্ছি। এতক্ষণ ধরে যাহা যাহা বোঝালাম তাহাই আমাকে কি করবা, বাড়ির কাজ লিখে দেবা। এরপর আমি এখন 5টি বাক্য লিখে দিচ্ছি, প্রত্যেকটি বাক্যকে তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করবে। লিখে দিচ্ছি, খাতা কলম প্রস্তুত করো, খাতা কলম প্রস্তুত করো। এগুলো কিন্তু অবশ্যই বাড়ির কাজ জমা দিতে হবে। যারা যারা বাড়ির কাজ জমা দিবা না, এইগুলো বদুয়া দিব, আমি মাঝে মাঝে বদুয়া দিই। ঠিক আছে, যারা বাড়ির কাজ জমা দিবা না তাদের খবর আছে কিন্তু, মনে রাখো। এই যে লিখে দিচ্ছি, এই 5টা বাক্য ইনফরমেটিভ নেগেটিভ করে দেখাতে হবে আমাকে। 10টা দিব না 5টা দিব, 10টা দিচ্ছি। এই যে 1 নাম্বার, 1 নাম্বার বললাম, ও স্যার লুসাইন তো একটা স্যার কম্পোজিশন লিখে ফেলছে। দেখো, হি গোস টু ঢাকা, একটা বাক্য দিলাম, লিখে ফেলো। এই বাক্যগুলো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে দেখাতে হবে। 2 নাম্বার, আমি বললাম যে হি ডাজ দ্য ওয়ার্ক, এই যে হি ডাজ দ্য ওয়ার্ক দিলাম, বাক্যগুলো লিখে নাও বাচ্চারা, তাড়াতাড়ি লিখো আমার সাথে, সময় কিন্তু প্রায় শেষের দিকে। 3 নাম্বার, রহিম, রহিম is going to is doing the work, is doing the work। ঠিক আছে। এরপর 4 নাম্বার, স্যার না, না স্যার 5টি দিন কি কয়। আচ্ছা, এখন আমরা এরপরে দেখছি আরেকটা বাক্য দিচ্ছি, না না 5টা দিব না, 10টা দিব, 10টা 10টা, বেশি বেশি বাড়ি কাজ করতে হবে। এরপর আমরা আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে কি, মনে করো হি দিলাম, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, এখানে এরপর 5 নাম্বার, 5 নাম্বার দিব আইট রাইস, আই বা থাই, আই ইট রাইস। ঠিক আছে, আমি ভাত খাই। এরপর এই পাশে আর 5টা দিচ্ছি,
এগুলো কি HW? জি স্যার, এগুলা তোমাদেরকে লিখে জমা দিতে হবে। এটা তার আরো দিব, শেষে বলছি, একটু অপেক্ষা করো। তাহলে এই 5টা দিলাম, আর দিচ্ছি না, সময় চলে গেছে। এই বাক্যগুলো একটু ভালো করে শোনো, কি কি বলছি, বাড়ির কাজ কি কি বলছি শোনো। এই 5টি বাক্যকে, প্রত্যেকটি বাক্যকে তিনটা তিনটা করে করবা। মানে একটা থাকবে অ্যাসার্টিভ, আর একটা হবে নেগেটিভ, আর একটা হবে ইন্টারোগেটিভ। তিনটা তিনটা, তার মানে 3 5 15টা বাক্য হবে। ওকে, একটা বুঝতে পেলাম। দ্বিতীয় নম্বর কথাগুলো, আমরা কতগুলো তোমাদের জ্ঞা দিয়েছিলাম যে যতটুকু পড়িয়েছি আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত অবশ্যই লিখতে হবে। তৃতীয় নম্বর পর, এই 1 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর যা পড়াচ্ছি তাহা লেখা। তৃতীয় নম্বর হচ্ছে তোমাদের কতগুলো কনজুগেশন সব পড়িয়েছিলাম, B1 B2 B3, ঠিক আছে, B1 B2 B3 এমন কিছু শব্দ শিখিয়েছিলাম। প্রথম দিন দিয়েছিলাম 1 থেকে 10, এরপর 11 থেকে 20, আজকে 21 থেকে 30। সবার কি লিখে শেষ হয়েছে? শেষ না করলে স্ক্রিনশট করে ফেলো দুমদাম কইরা। ওকে, তাইলে এই যে দেখো একটা জিনিস দেখো, এই যে এখান থেকে 10টা, মানে তোমাদের প্রথম দিন আমি কি করেছিলাম। আচ্ছা, আমি মুছে ফেলতে পারবো? ওকে, আমি মুছে ফেলতেছি তাইলে। ওকে, মুছে ফেললাম। দেখো, এই যে দেখো এখানে আমি কতগুলো তোমাদের প্রথম দিন 1 থেকে 10 পর্যন্ত দিয়েছিলাম। এই যে তোমাদের আজকে নেগেটিভ শেখালাম, B1 B2 B3, এই যে দেখেছ। স্যার অ্যাফার্মেটিভ করতে হবে, আমি তো অ্যাফার্মেটিভ করেই দিয়েছি। আমি যেগুলো বাক্য দিয়েছি 5টা বাক্য, প্রত্যেকটি অ্যাফার্মেটিভ। আপনি খালি ওইটা লিখবেন, একটা চলে গেল, ওটারে নেগেটিভ করলেন 2টা হবে, ওটারে ইন্টারোগেটিভ করলেন 3টা হবে। মানে একটা অ্যাফার্মেটিভ, আর একটা নেগেটিভ, আর একটা ইন্টারোগেটিভ, 3টা হয়ে গেল। এভাবে করে 3 5 15টা হবে। আমি দিয়েছি 5টা, তোমরা লিখবে 10টা, 15টা। ঠিক আছে, আমি প্রত্যেকজনের বাড়ির কাছে দেখবো আজকে। দেখো, তাহলে এখান থেকে প্রথম দিন 1 থেকে 10 পর্যন্ত দিয়েছিলাম, দ্বিতীয় দিন 11 থেকে 20 পর্যন্ত দিয়েছিলাম, তৃতীয় দিন আজকে, আজকে আমরা 21 থেকে 30 পর্যন্ত শিখবো। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝছি বাচ্চারা, বাড়ির কাজ বুঝতে পেরেছি? ওকে Yes, স্যার, sir. তাইলে এখন 7টা বেজে 58 হয়ে আছে। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে, আসসালামু Yes, sir. আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া ওয়ালাইকুম স্যার, করবে। বাই বাই। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।